বন্ধুরা, তোমরা এখন যেসব ছবি পর্দায় দেখতে পাচ্ছ, জানো এগুলো কি? এগুলো হলো IBM 1401, এক প্রাচীন কম্পিউটার যার মেমোরি ছিল মাত্র 4 কিলোবাইট। কিন্তু প্রশ্ন হলো, আমি তোমাদের এটা কেন দেখাচ্ছি? কারণ এই কম্পিউটারটাই ছিল টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা সংক্ষেপে TCS এর প্রথম কম্পিউটার। আর মজার ব্যাপার হলো, TCS এই কম্পিউটারটি কিনতে পারেনি, তারা এটি ভাড়ায় বা লিজে নিয়ে নিজেদের কাজ শুরু করেছিল। আজ সেই TCS বিশ্বের অন্যতম বৃহত্তম আইটি কোম্পানি, যারা ওয়ার্ল্ড ব্যাংক, জেপি মর্গান, টেসলা, মাইক্রোসফটের মতো বিশাল প্রতিষ্ঠানগুলোকেও আইটি সলিউশন দেয়। কিন্তু তুমি কি জানো, এই TCS এর যাত্রা এত কষ্টে ভরা ছিল যে এর গল্প শুনলে তোমার গায়ে কাঁটা দেবে। এটাই সেই TCS যারা ভারতকে উপহার দিয়েছে পাসপোর্ট সেবা কেন্দ্র, IRCTC অনলাইন টিকিটিং সিস্টেম, ইন্ডিয়া পোস্ট ডিজিটালাইজেশন এবং ইনকাম ট্যাক্স ফাইলিং পোর্টালের মতো বিপ্লবী প্ল্যাটফর্ম। আজ TCS ভারতের বেসরকারি খাতের অন্যতম বৃহৎ নিয়োগদাতা, যেখানে কাজ করেন 6 লক্ষেরও বেশি কর্মী। কিন্তু কখনো কি ভেবে দেখেছ, যে সময়ে কম্পিউটারকে সমাজে বিপজ্জনক বলে মনে করা হতো, সেই সময়ে কিভাবে TCS এর মতো একটি আইটি কোম্পানি প্রতিষ্ঠিত হতে পারল? আজকের এই ভিডিওতে আমরা তোমাকে নিয়ে যাব TCS এর অনুপ্রেরণামূলক যাত্রার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। এই গল্পের সূচনা হয় 1960 সালে, যখন টাটা গ্রুপের সিনিয়র ম্যানেজমেন্ট একটি গুরুত্বপূর্ণ মিটিং আহ্বান করে। সেই মিটিংয়ে টাটা গ্রুপের বিভিন্ন কোম্পানির অপারেশনস এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছিল। তখন টাটা গ্রুপের চেয়ারম্যান ছিলেন JRD টাটা, আর তার ঘনিষ্ঠ উপদেষ্টা এবং শ্যালক ছিলেন লেসলি সনি। আলোচনার এক পর্যায়ে লেসলি সাহনি একটি গুরুত্বপূর্ণ বিষয় তোলেন। তিনি বলেন, আমাদের কোম্পানিগুলোর এত বিপুল পরিমাণ তথ্য এখন আর হাতে কলমে পরিচালনা করা সম্ভব নয়। আমাদের এখন ভাবতে হবে কিভাবে এই ডেটা কম্পিউটারে সংরক্ষণ করা যায়। এরপর তিনি প্রস্তাব দেন, টাটা গ্রুপের নিজেদের একটি আইটি কোম্পানি গঠন করা উচিত, যা ভবিষ্যতে সব কোম্পানির তথ্য প্রযুক্তি ব্যবস্থা সামলাবে। এই ধারণাটি JRD টাটার খুব পছন্দ হয়েছিল, কিন্তু বাস্তবে তা কার্যকর করা এতটা সহজ ছিল না যতটা শুনতে মনে হচ্ছিল। কারণ সেই সময় ভারতে না ছিল একটা কম্পিউটার, না ছিল এমন মানুষ যারা সেটি চালাতে জানে। অনেক ভেবেচিন্তে JRD টাটা সিদ্ধান্ত নিলেন, এই কাজের জন্য তিনি টাটা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস বা ট্যাস থেকে কিছু উচ্চ দক্ষতা সম্পন্ন মানুষ বেছে নেবেন। কিন্তু প্রশ্ন হল, ট্যাসই কেন? আসলে যেমন ভারতের প্রশাসন চালানোর জন্য ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস থেকে মেধাবী কর্মকর্তাদের নির্বাচন করা হয়, ঠিক তেমনি ট্যাস থেকে বেছে নেওয়া হয় সেই সব দক্ষ কর্মীদের যারা টাটা গ্রুপের বিভিন্ন কোম্পানিতে উচ্চস্তরের ব্যবস্থাপনা ও নেতৃত্বের দায়িত্ব সামলান। আর এই ট্যাসে নির্বাচিত হওয়াও IAS পরীক্ষায় নির্বাচিত হওয়ার মতোই কঠিন। তাহলে এখন লোক তো বাছাই হয়ে গেল, কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল কম্পিউটারটা কোথা থেকে আনা হবে। কারণ তখন ভারতে একটা কম্পিউটারও ছিল না, আর টাটার বাজেটও ছিল খুব সীমিত, ফলে তারা বিদেশ থেকে কম্পিউটার কিনে আনার সামর্থ্য রাখত না। তোমাদের ধারণা দিতে বলি, যে ধরনের কম্পিউটার TCS এর দরকার ছিল, সেই সময় তা কিনতে লাগত প্রায় $1 মিলিয়ন, যা আজকের মূল্যে দাঁড়ায় প্রায় 8,48,00,000 টাকার মতো। আর ভাবো, এটা তো আজ থেকে 50 বছর আগের কথা, অর্থাৎ তখনকার 8 কোটির মূল্য কত বিশাল ছিল তা তোমরা আন্দাজ করেই নিতে পারো। তাই JRD টাটা একটা মাঝের পথ বেছে নিলেন। তিনি IBM এর কাছ থেকে তাদের 1401 মডেল কম্পিউটারটি ভাড়ায় বা লিজে নিলেন। বন্ধুরা, এই কম্পিউটারই পরে শুধু টাটার নয়, পুরো ভারতের ইন্ডাস্ট্রির জন্য একটি গেম চেঞ্জার হয়ে দাঁড়ায়। IBM 1401 তখনকার জন্য ছিল একেবারে আধুনিক যন্ত্র, যাকে বলা হতো ডেটা প্রসেসিং মেশিন। যদিও সেটি সেই সময়ের সবচেয়ে জনপ্রিয় কম্পিউটার মডেল ছিল, কিন্তু আজকের ল্যাপটপ বা পিসির সঙ্গে তুলনা করলে এটা ছিল একদম আলাদা। এই কম্পিউটারটি ছিল একটা পুরো ঘর জোড়া মেশিন, যার মেমোরি ছিল মাত্র 4 কিলোবাইট। তবুও তখনকার সংগঠনগুলোর জন্য এটি ডেটা ম্যানেজমেন্ট ও অটোমেশনের এক অসাধারণ হাতিয়ার হয়ে উঠেছিল। এইভাবে এখন JRD টাটার কাছে ছিল একটি ছোট কিন্তু দক্ষ টিম, আর হাতে ছিল একটি কম্পিউটার,
এরপর ১৯৬৭ সালে তিনি মুম্বাইয়ের চার্চগেট এলাকার নির্মাল বিল্ডিংয়ে নিজেদের প্রথম অফিস স্থাপন করেন, আর সেখানেই জন্ম নেয় তাদের প্রথম নাম টাটা কম্পিউটার সিস্টেমস। তবে কিছুদিন পরই নামটি বদলে রাখা হয় টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএস। কম্পিউটার পাওয়ার পর টিসিএস টিম খুব দ্রুতই তার ব্যবহার শুরু করে দেয়। এই কম্পিউটারের সাহায্যে তারা তখন পাঞ্চ কার্ড নামের একটি মাধ্যম দিয়ে ডেটা সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং বিশ্লেষণের কাজ শুরু করে। এখন নিশ্চয়ই তোমার মনে প্রশ্ন আসছে, পাঞ্চ কার্ড আবার কি? আসলে পাঞ্চ কার্ড ছিল এক ধরনের আয়তাকার কাগজের টুকরো, যার গায়ে ছোট ছোট ছিদ্র বা গর্ত করা থাকত। প্রতিটি গর্ত একটি নির্দিষ্ট সংখ্যা বা অক্ষরকে প্রকাশ করত। তারপর সে কার্ডগুলো একটি বিশেষ মেশিনে ঢোকানো হতো, যাকে বলা হতো পাঞ্চ কার্ড রিডার। এই রিডার মেশিন ওই ছিদ্রগুলো স্ক্যান করে সেগুলোর তথ্য কম্পিউটারে পাঠাত, আর এভাবেই তথ্য প্রক্রিয়াকরণ সম্পন্ন হতো। প্রথমে টিসিএস-এর দায়িত্ব ছিল তাদের সহ-প্রতিষ্ঠান টিস্কোর, যা আজ আমরা টাটা স্টিল নামে চিনি, তার জন্য ডেটা প্রক্রিয়াকরণ করা। এরপর তারা টেলকো নামের আরেকটি কোম্পানির জন্য কাজ শুরু করে, যা আজকের দিনে টাটা মোটরস নামে পরিচিত। কিন্তু সেই সময় পর্যন্ত টিসিএস টিমের কোনো স্থায়ী নেতা ছিল না, এমনকি তাদের কাজের লক্ষ্য স্পষ্টভাবে নির্ধারিত ছিল না। তাই ১৯৬৮ সালে জেআরডি টাটা এফসি কোহলিকে, ফকিরচাঁদ কোহলিকে টিসিএস-এর জেনারেল ম্যানেজার হিসেবে নিয়োগ দেন। তখন কোহলি সাহেব টাটা ইলেকট্রিক কোম্পানিতে চিফ ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছিলেন, আর কম্পিউটার নিয়ে তার তেমন কোনো অভিজ্ঞতা ছিল না। তিনি সরাসরি জেআরডি টাটাকে বলেছিলেন, স্যার, আমার তো কম্পিউটার সম্পর্কে কিছুই জানা নেই, আমি টাটা ইলেকট্রিকেই ঠিক আছি। কিন্তু জেআরডি টাটা তার মেধা চিনে ফেলেছিলেন। তিনি হেসে বলেছিলেন, কম্পিউটার সম্পর্কে তো এখনও কেউ জানেই না ভারতে, কাউকে না কাউকে তো শুরু করতেই হবে, তাই না? এভাবেই অনিচ্ছা সত্ত্বেও এফসি কোহলি টিসিএস-এর দায়িত্ব গ্রহণ করেন, আর পরবর্তীতে তিনি এমনভাবে কোম্পানিটিকে এগিয়ে নেন যে আজ তাকেই বলা হয় ভারতের আইটি ইন্ডাস্ট্রির জনক। তবে তার জন্য সেই সময় মার্কেট তৈরি করা একেবারেই সহজ ছিল না, কারণ তখন ভারতে কম্পিউটার ও ডেটা প্রসেসিং সম্পর্কে খুবই কম মানুষ জানত। কোনো নির্দিষ্ট মানদণ্ডও ছিল না, তাই টিসিএসকে শুরুটা করতে হয়েছিল একেবারে শূন্য থেকে। কিছুদিন পর কোহলি বুঝতে পারলেন, শুধু টাটা গ্রুপের কোম্পানিগুলোর জন্য কাজ করলে তেমন আয় হচ্ছে না। তাই তিনি ভাবলেন, কেননা দেশের বাইরের কোম্পানিগুলোকেও ডেটা প্রসেসিং ও আইটি সার্ভিস অফার করা যায়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ছিল, তাদেরই সেবা নেবে কে? কারণ তখন ভারতের মতোই বাংলাদেশেও কম্পিউটারকে চাকরির শত্রু মনে করা হতো। সাধারণ মানুষের ধারণা ছিল কম্পিউটার এলেই মানুষ বেকার হয়ে যাবে। এমনকি সরকারও তখন এই ধারণা সমর্থন করত। ফলে বাজারে কম্পিউটার নিয়ে এক ধরনের ভয় ছড়িয়ে পড়ে, যা টিসিএস-এর জন্য ক্লায়েন্ট খুঁজে পাওয়াকে ভীষণ কঠিন করে তোলে। তারপরও নিরন্তর চেষ্টা ও পরিশ্রমের ফলে অবশেষে টিসিএস তাদের প্রথম প্রজেক্ট পেয়ে যায় সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার জন্য। ওই সময় ব্যাংকের বিভিন্ন শাখার লেনদেন পরিচালনার জন্য একটি সিস্টেম তৈরির দায়িত্ব টিসিএসকে দেওয়া হয়েছিল, যার নাম ছিল ইন্টারব্রাঞ্চ রিকনসিলিয়েশন সিস্টেম। এই প্রজেক্টটা ব্যাংকের জন্য যেমন গুরুত্বপূর্ণ ছিল, টিসিএস-এর জন্য তা ছিল একটি ঐতিহাসিক পদক্ষেপ। পুরো টিম অক্লান্ত পরিশ্রমে খুব অল্প সময়ের মধ্যেই প্রজেক্টটি সফলভাবে সম্পন্ন করে দেখায়। এই সাফল্যের পর অল্প সময়ের মধ্যেই টিসিএস পেয়ে যায় আরও ১৪টি ভিন্ন ব্যাংকের প্রজেক্ট, আর সেই সঙ্গে ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া থেকেও পায় একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট, যেখানে তাদের দায়িত্ব ছিল বিনিয়োগ সংক্রান্ত ডেটা ব্যবস্থাপনা করা। চলছিল, টিসিএস ধীরে ধীরে বড় হচ্ছিল। কিন্তু হঠাৎই ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ব্যাংকগুলোকে জাতীয়করণ করেন, আর যেহেতু তখন সরকার কম্পিউটার ব্যবহারের বিপক্ষে ছিল, তাই ব্যাংক থেকে পাওয়া প্রজেক্টগুলো একে একে বন্ধ হয়ে যায়। ফলে টিসিএস-এর উপর বিশাল প্রভাব পড়ে। এমনকি একসময় এফসি কোহলি জেআরডি টাটাকে সতর্ক করে বলেছিলেন, যদি দ্রুত নতুন কোনো প্রজেক্ট না পাওয়া যায় তাহলে টিসিএস বন্ধ করে দিতে হতে পারে। যদিও সেই সময়টা টিসিএস-এর জন্য ভীষণ কঠিনই ছিল, তবুও এফসি কোহলি ও তার টিম হার মানেননি। তারা দিনরাত পরিশ্রম করে নতুন ক্লায়েন্ট খুঁজতে থাকেন। এইভাবেই ১৯৭০-এর দশকে এক গুরুত্বপূর্ণ সুযোগ আসে। এফসি কোহলিকে আমেরিকার IEEE বা ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স বোর্ড অফ ডিরেক্টরসের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। এর ফলে তাকে কিছুদিনের জন্য আমেরিকা যেতে হয়। আমেরিকায় গিয়ে কোহলি সাহেব ভাবলেন, যখন ভারতের টিসিএস-এর জন্য প্রজেক্ট পাওয়া যাচ্ছে না, তখন কেন না এখানেই চেষ্টা করি।
এই চিন্তা থেকেই তার যোগাযোগ হয় বারোস কর্পোরেশন নামের একটি আমেরিকান কোম্পানির সাথে, যারা কম্পিউটার তৈরি করত। সেই সময় বারোস তাদের কম্পিউটারের জন্য একটি হেলথ কেয়ার সফটওয়্যার বানাতে চাচ্ছিল। এফসি কোহলি আত্মবিশ্বাসের সঙ্গে তাদের বললেন, আমাদের টিসিএস খুব দক্ষভাবে এই সফটওয়্যার তৈরি করতে পারবে। কোহলির আত্মবিশ্বাস ও পেশাদারিত্বে মুগ্ধ হয়ে বারোস কর্পোরেশন 1973 সালে টিসিএসের সঙ্গে একটি পার্টনারশিপ চুক্তি করে এবং $24,000 একটি প্রজেক্ট দেয়। এটাই ছিল ভারতের ইতিহাসে প্রথম আইটি আউটসোর্সিং ডিল, অর্থাৎ বিদেশি কোম্পানির জন্য সফটওয়্যার ডেভেলপমেন্টের সূচনা। তবে এরপরে টিসিএসের সামনে নতুন সমস্যা দেখা দেয়। তাদের নিজের কোনো কম্পিউটারই ছিল না যার উপর সফটওয়্যার বানানো সম্ভব। এখন টাটা গ্রুপ চাইলে নতুন কম্পিউটার কিনতে পারত, কিন্তু তখন ভারতে এবং তৎকালীন বাংলাদেশেও কম্পিউটার আমদানি করা এত সহজ ছিল না, কারণ সরকার কম্পিউটার ইম্পোর্টের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছিল। তাদের ধারণা ছিল কম্পিউটার দেশে আসলে চাকরির সুযোগ কমে যাবে আর দেশের অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়বে। তখন যদি কোনো কোম্পানিকে কম্পিউটার আনতে হতো, তাহলে তাকে সরকারের কাছে বিস্তারিত আবেদন করতে হতো। কোন মডেল, কোন কোম্পানি থেকে কেনা হবে, কি কাজে ব্যবহার হবে, সবকিছুর বিস্তারিত লিখে দিতে হতো। এই অনুমোদন পেতে সময় লাগত 9 থেকে 12 মাস পর্যন্ত। কিন্তু বারোস কর্পোরেশন তাদের সফটওয়্যার প্রজেক্টের জন্য এতদিন অপেক্ষা করতে পারত না। তাহলে এখন উপায় কি? শেষ পর্যন্ত কোহলি ও তার টিম একটা বুদ্ধিদীপ্ত পথ বের করেন। তারা ঠিক করলেন অন্য কোনো প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবহার করা যায় কিনা সেটা খুঁজে দেখা হবে। সৌভাগ্যক্রমে টিসিএসের কাছে তখন আইএসআই থেকে অনুমতি ছিল আইসিএল কোম্পানির একটি কম্পিউটার ব্যবহারের, যা মূলত এলআইসির মালিকানাধীন ছিল। এই কম্পিউটারটি এলআইসির কাজেই ব্যবহৃত হতো, তবে পরিচালনার দায়িত্ব ছিল আইএসআইয়ের হাতে। কিন্তু এখানেও নতুন জটিলতা দেখা দিল। এলআইসির কর্মচারী ইউনিয়ন কঠোরভাবে আপত্তি জানাল। তারা বলল, আমাদের সিস্টেমে কোনো বাইরের কোম্পানিকে অ্যাক্সেস দেওয়া নিরাপদ নয়। তাদের আশঙ্কা ছিল এটি প্রতিষ্ঠানের ডেটা ও প্রাইভেসি ক্ষতিগ্রস্ত হতে পারে। এই সমস্যাটা সহজে সমাধানযোগ্য ছিল না, কিন্তু এফসি কোহলি অত্যন্ত কৌশলীভাবে এগিয়ে গেলেন। তিনি ইউনিয়ন সদস্যদের ধৈর্য ধরে বোঝালেন, টিসিএস কেবলমাত্র নিজের সফটওয়্যার প্রজেক্টের জন্য এই কম্পিউটার ব্যবহার করবে, এলআইসির কোনো ডেটা বা তথ্যের ক্ষতি হবে না। অবশেষে তাদের এই আস্থাভাজন আলোচনার পর এলআইসি কর্মচারী ইউনিয়ন টিসিএসকে কম্পিউটার ব্যবহারের অনুমতি দেয়। এইভাবেই বহু বাধা বিপত্তি পার করে টিসিএস তৈরি করে এক অসাধারণ হেলথ কেয়ার সফটওয়্যার, যা বারোস কর্পোরেশনের কাছে ভীষণ পছন্দনীয় হয়। এই প্রজেক্ট সফলভাবে সম্পূর্ণ করার পর টিসিএসের আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যায়, আর এই সাফল্য হয়ে ওঠে ভারতীয় আইটি ইন্ডাস্ট্রির এক মাইল ফলক। এরপর বারোস কর্পোরেশনের জন্য টিসিএস আরও একাধিক সফটওয়্যার তৈরি করে এবং সেই মুহূর্ত থেকেই শুরু হয় ভারতের আর দক্ষিণ এশিয়ার মূল আইটি শিল্পের যাত্রা। এই সব প্রজেক্টগুলোর সফলতার ফলেই 1976 সালে টিসিএস প্রথমবারের মতো $1 মিলিয়ন বেশি রপ্তানি আয় অর্জন করে। এমনকি ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল থেকে ভারতের শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে পুরস্কারও পায়। কিন্তু দুর্ভাগ্যবশত 1978 সালে টিসিএস এবং বারোস কর্পোরেশনের মধ্যে থাকা সেই ঐতিহাসিক পার্টনারশিপ ভেঙে যায়, এবং এর পেছনের কারণটিও ছিল বেশ আকর্ষণীয়। আসলে 1978 সালে টাটা সন্স অর্থাৎ টাটা গ্রুপের মূল কোম্পানি বারোস কর্পোরেশনের সঙ্গে মিলে একটি নতুন জয়েন্ট ভেঞ্চার শুরু করে, যার নাম রাখা হয় টাটা বারোস লিমিটেড। এই ভেঞ্চারের উদ্দেশ্য ছিল ভারতীয় বাজারে বারোসের কম্পিউটার বিক্রি করা এবং তাদের রক্ষণাবেক্ষণ বা সার্ভিস দেওয়া। এই উদ্যোগ টাটা সন্সের জন্য লাভজনক হলেও টিসিএসের জন্য এটা নিয়ে আসে বেশ কিছু জটিলতা, কারণ তখন টিসিএসের সামনে দুইটি পথ ছিল: 1. টাটা বারোস ভেঞ্চারের অংশ হয়ে যাওয়া, 2. নিজস্ব পরিচয় স্বাধীনভাবে কাজ চালিয়ে যাওয়া। কিন্তু সমস্যা ছিল টিসিএসের আয়ের সবচেয়ে বড় উৎসই ছিল বারোস। তারা যদি স্বাধীনভাবে কাজ করার সিদ্ধান্ত নিত, তাহলে শুধু আয় বন্ধ হতো না, নতুন ক্লায়েন্ট পাওয়াটাও হতো অত্যন্ত কঠিন। সবচেয়ে বড় ঝুঁকি ছিল সেই ক্ষেত্রে টিসিএস নিজেই হয়ে যেত টাটা বারোসের প্রতিদ্বন্দ্বী, যা জিআরডি টাটা নিশ্চয়ই পছন্দ করতেন না। তবুও টিসিএসের সেই সময় সিইও ফকিরজাদ কোহলি এক সাহসী সিদ্ধান্ত নেন। তিনি ঘোষণা করেন, টিসিএস নিজের পায়ে দাঁড়াবে, আমরা স্বাধীনভাবে কাজ করব। এই সিদ্ধান্তের ফলে টিসিএস ও টাটা সন্সের মধ্যে কিছু মতভেদ সৃষ্টি হয়, কিন্তু কোহলি সাহেব তার সিদ্ধান্তে অটল থাকেন। তিনি বিশ্বাস করতেন, যদি ভারতীয় আইটি ইন্ডাস্ট্রিকে সত্যিকারের বিশ্বমানে নিয়ে যেতে হয়, তাহলে আমাদের নিজের পরিচয় এগোতে হবে। এরপর থেকেই তিনি টিসিএসকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়ার মিশনে নামেন। ভারতের ভিতর যেমন কাজ চালিয়ে যান, তেমনি বিদেশি কোম্পানিগুলোর কাছ থেকেও নতুন প্রজেক্ট পাওয়ার চেষ্টা শুরু করেন। এই মুহূর্ত থেকেই টিসিএস
আসল অর্থে একটি স্বাধীন গ্লোবাল আইটি কোম্পানিতে রূপান্তরিত হওয়ার যাত্রা শুরু করে। এই সময় টিসিএস তৈরি করে সাপে, মানে সিস্টেম ফর ইস্ট আফ্রিকান পেরোল, যেটা মূলত পূর্ব আফ্রিকার দেশগুলোর পেরোল এবং হিসেব ব্যবস্থাপনা সহজ করার জন্য বানানো হয়েছিল। আগে এই সমস্ত কাজ হাতে করতে হতো, সময়ও লাগতো অনেক, ভুলও হতো প্রচুর। কিন্তু টিসিএস এর তৈরি এই সফটওয়্যার সেই পুরো প্রক্রিয়াকে সহজ এবং নির্ভুল করে দেয়। এর সফলতার মাধ্যমে টিসিএস আন্তর্জাতিক বাজারেও একটি শক্তিশালী পরিচয় তৈরি করে। এরপর টিসিএস কাজ করে ভারতের বিভিন্ন নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্টে এবং হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রজেক্ট সম্পন্ন করে। আর জানেন কি, আজ আমরা যে অনলাইনে ইনভেস্টমেন্ট করতে পারি সেটা সূচনাই হয়েছিল টিসিএস এর হাতেই। কারণ বম্বে স্টক এক্সচেঞ্জ অর্থাৎ বিএসসির জন্য ভারতের প্রথম কম্পিউটারাইজড ট্রেডিং সিস্টেম তৈরির কাজ টিসিএসই করেছিল। এমনকি 1977 সালে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের প্যান কার্ড সিস্টেমও টিসিএসই তৈরি করেছিল। 1980 সালে তারা পুনেতে প্রতিষ্ঠা করে ভারতের প্রথম সফটওয়্যার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার, টাটা রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন সেন্টার বা টিআরডিডিসি। এই সেন্টারের লক্ষ্য ছিল নতুন নতুন সফটওয়্যার সলিউশন এবং প্রযুক্তি উদ্ভাবন করা, যাতে ক্লায়েন্টদের আরও উন্নত পরিষেবা দেওয়া যায়। এই টিআরডিডিসির কারণে 1980 দশকের শেষে টিসিএস 500রও বেশি প্রজেক্ট সম্পন্ন করে এবং 40টি দেশে পরিষেবা দিতে শুরু করে। কিন্তু প্রশ্ন আসে, তখন ভারতের মধ্যে কম্পিউটারের প্রচলনই ছিল না, এমনকি সম্পর্কিত কোনো কোর্সও ছিল না। তাহলে টিসিএস এত দক্ষ প্রফেশনাল পেল কোথা থেকে? তারা কি বিদেশ থেকে মানুষ নিয়োগ করেছিল? একদমই নয়। এফসি কোহলি নিজেই এর সমাধান বের করেন। তিনি আইআইটি কানপুরকে অনুরোধ করেন যেন তাদের কোর্সে কম্পিউটার প্রোগ্রামিং যুক্ত করা হয়। তখন একটা প্রশ্ন ওঠে, কোর্স শেষ করলে ছাত্রদের টিসিএস তাকে চাকরি দেবে, এবং তিনি কথা রাখেন। আইআইটি কানপুরের বেশিরভাগ গ্র্যাজুয়েটকেই টিসিএসে নিয়োগ করেন। তবে তিনি জানতেন একসময় টিসিএস সবাইকে চাকরি দিতে পারবে না। তাই তিনি বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি করেন যে টিসিএস তাদের দক্ষ ভারতীয় ইঞ্জিনিয়ার সরবরাহ করবে, যা তারা বিদেশি মার্কেটে তুলনামূলক কম খরচে পাবে। এই উদ্যোগেই 1973 থেকে 1977 মধ্যে আইআইটির প্রায় 1/3 ছাত্রকে টিসিএস যুক্তরাষ্ট্রে পাঠায়। আর আজ যে সিলিকন ভ্যালিতে প্রতি 3 জন টেক কর্মীর একজন ভারতীয়, তার পেছনে টিসিএস এর এই পরিকল্পনায় বিশাল ভূমিকা রেখেছে। এরপর টিসিএস তাদের উদ্ভাবন ও কৌশলের মাধ্যমে একের পর এক বড় প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করে। এর ফলেই 2003 সালে তারা প্রথমবারের মতো $1 বিলিয়ন রেভিনিউ অতিক্রম করে। 2013 সালে টিসিএস ইন্ডিয়া পোস্ট থেকে 11 বিলিয়ন রুপির একটি 6 বছরের কন্ট্রাক্ট পায়, যা ছিল একটি বড় মাইলস্টোন। সেই বছরই টিসিএস বিশ্বের টপ 10 গ্লোবাল আইটি সার্ভিস কোম্পানি তালিকায় জায়গা করে নেয়। জুলাই 2014 সালে টিসিএস হয় ভারতের প্রথম কোম্পানি যার মার্কেট ক্যাপিটালাইজেশন 5 ট্রিলিয়ন রুপি অতিক্রম করে। আর জানুয়ারি 2015-তে তারা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের 23 বছরের রেকর্ড ভেঙে ভারতের সবচেয়ে লাভজনক কোম্পানি হয়ে ওঠে। আজ টিসিএস বিশ্বের 4র্থ সবচেয়ে মূল্যবান আইটি সার্ভিস ব্র্যান্ড, যারা কাজ করেছে ব্রিটিশ পেট্রোলিয়াম, দ্য ওয়ার্ল্ড ব্যাংক, জেপি মর্গান, জেনারেল ইলেকট্রিক, লয়েডস ব্যাংকিং গ্রুপ, টেসলা, নোকিয়া, সিমেন্স, মাইক্রোসফট, এরকম অসংখ্য বিশ্ববিখ্যাত সংস্থার সঙ্গে। আর এত বছর পরেও তারা নিজেদের এমন এক বিশ্বস্ত কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত করেছে যে শুধু ভারত নয়, বিদেশি সরকারও তাদের গোপন বা উচ্চ নিরাপত্তা সংক্রান্ত প্রজেক্টের জন্য টিসিএসকেই অগ্রাধিকার দেয়। বন্ধুরা, দেখতেই পাচ্ছ কিভাবে 1968 সালে মাত্র কয়েকজন ইঞ্জিনিয়ারের হাত ধরে শুরু হওয়া এক ছোট্ট কোম্পানি আজ বিশ্বের অন্যতম শক্তিশালী আইটি জায়েন্টে পরিণত হয়েছে। এই যাত্রার পেছনে ছিল দৃষ্টি, পরিশ্রম এবং সবচেয়ে বড় কথা, সমস্যার মধ্যে সুযোগ খোঁজার মানসিকতা। যে সময় ভারতে কম্পিউটার শব্দটাই মানুষের কাছে নতুন ছিল, সেই সময় টাটা কনসালটেন্সি সার্ভিসেস অর্থাৎ টিসিএস শুধু সফটওয়্যার বানায়নি, তারা পুরো একটা ইন্ডাস্ট্রির ভিত্তি গড়ে দিয়েছিল। চাই সেটা আফ্রিকার পেরোল সিস্টেম হোক বা ভারতের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের প্যান কার্ড সিস্টেম, টিসিএস প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তিকে মানুষের জীবনের অংশ বানিয়ে তুলেছে। আজ তারা বিশ্বের 4 নম্বর সবচেয়ে মূল্যবান আইটি ব্র্যান্ড, যারা টেসলা, জেপি মর্গ্যান, ওয়ার্ল্ড ব্যাংক, এমনকি ব্রিটিশ পেট্রোলিয়ামের মতো জায়েন্ট কোম্পানিগুলোর জন্য কাজ করছে। আর এই অবস্থানে পৌঁছানো সম্ভব হয়েছে এক মহান মানুষ, এফসি কোহলির দৃষ্টিভঙ্গি, টাটা গ্রুপের মূল্যবোধ এবং হাজার হাজার ভারতীয় ইঞ্জিনিয়ারের কঠোর পরিশ্রমের কারণে। বন্ধুরা, টিসিএস এর এই গল্প শুধু একটি কোম্পানির ইতিহাস নয়, এটি প্রমাণ করে
যখন মন থেকে বড় ভাবা যায় তখন দেশ, সময় আর সীমাবদ্ধতা কিছুই বাধা হতে পারে না। তাই যদি তোমার মধ্যেও কিছু নতুন করার জেদ থাকে, যদি তুমি বিশ্বাস করো যে প্রযুক্তি দিয়ে সমাজ বদলানো যায়, তাহলে একদিন তুমিও তোমার নিজের টিসিএস তৈরি করতে পারবে। যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।